স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। আবারও করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। 24 ঘন্টায় শনাক্ত 262 রোগী। এক দশকে 4.5 লাখ কোটি টাকা পাচার, দুদককেও দুর্নীতিমুক্ত হওয়ার তাগিদ রাষ্ট্রপতি। আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক, মানসিকতা পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর। যারা দেশের অস্তিত্ব স্বাধীনতা মানে না, তারাই ভারতকে শত্রু মনে করে, মন্তব্য মুক্তিযুদ্ধ মন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশে করোনা মহামারী শুরুর পর দ্বিতীয়বারের মতো গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত 20 নভেম্বর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে দেশ। এর আগে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 28,016 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 21,496 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 262 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.22%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,78,550 জনে। সুস্থ হয়েছেন আরও 262 জন। এ নিয়ে মোট সুস্থ 15,43,491 জন। জিম্বাবুয়ে ফেরত 3 নারী ক্রিকেটার করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা তা আগামী সপ্তাহে জানা যেতে পারে। তাদের থেকে নমুনা সংগ্রহ করে তার জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা সব প্রবাসী সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয় 15 জন খেলোয়াড় সহ 25 জনের বাংলাদেশ দল। আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়লে মাঝপথেই ফেরত আসেন তারা। দেশে ফেরার পর সবার তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় শনাক্ত হন 2 নারী ক্রিকেটার। পরের পরীক্ষায় পজিটিভ হন আরও একজন। ওই 3 জন অমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে এরই মধ্যে জিনোম সিকোয়েন্স শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আমরা ওটাকে ইনভেস্টিগেট করছি, বলার মতো এখনো কিছু পাই নাই। জিনোম সিকোয়েন্সিং এর আগে কিন্তু আরো কিছু কাজ থাকে, সেগুলো চলছে, সময় লাগবে। এইগুলা কাজ হলে জানতে পারবেন, ঠিক আছে? আইডিসিআর সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে, জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। কি নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে? এই সপ্তাহটা লেগে যেতে পারে। 3 জন নারী ক্রিকেটার, তারা সুস্থ আছেন, ভালো আছেন, তারা একেবারেই আইসোলেশনে আছেন। আমরা ফলাফলের অপেক্ষায় আছি। এদিকে গত 1 মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা নিখোঁজ প্রায় 250 প্রবাসীর সন্ধান মিলেছে। করোনা পরীক্ষায় তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফ্রিকার 7 দেশ থেকে এখনও যারা দেশে ফিরছেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা ফেরত যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত চিহ্নিত করা সম্ভবপর হয়েছে এবং চিহ্নিত করবার পর যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া লাগে আমরা কিন্তু সেগুলো গ্রহণ করেছি। 7টি দেশ যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে সে সকল দেশ থেকে আমরা নিরুৎসাহিত করছি এবং কেউ যদি বাংলাদেশে প্রবেশ করেন তাহলে তাদেরকে 14 দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে থাকতে হবে। সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এরই মধ্যে অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 বছরে দেশ থেকে অর্থ পাচার হয়েছে 4.5 লাখ কোটি টাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুদকের এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কমিশনার মোজাম্মেল হক খান। এতে ধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, শুধু অন্যদের দুর্নীতি ধরলেই হবে না, দুর্নীতিমুক্ত হতে হবে দুদককেও। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ। এরপর বেলুন উড়িয়ে উৎসবের সূচনা হয়। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুদকের নেতৃত্বে মানববন্ধনে দাঁড়ায় বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে শিল্পকলায় আয়োজিত আলোচনা সভায় দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার জানান, অর্থ পাচার সবচেয়ে বড় দুর্নীতি। আর চেয়ারম্যান বলেন, শুধু দুর্নীতিমুক্ত থাকার কথা বললেই হবে না, নিজেকেও দুর্নীতিমুক্ত রাখতে হবে। সরকারি কর্মচারীদের দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তিগণ প্রলুব্ধ করে
এবং ক্ষমতাশালীগণ ভীতু প্রদর্শন করে। সুইস ব্যাংক যেটা আমরা বলছি, বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছিল 60 কোটি 30 লাখ ফ্রাঙ্ক। 2018 সালে হয়েছিল 5,559 কোটি টাকা। বলা হয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে হিসাব নিকাশ করে দেখা গেছে 12টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান। যে লোক আমার টাকা পাচার করে বিদেশে আমার টাকা নিয়ে ঋণ খেলাপি হয় আর সেই টাকা কখনো দেয় না, তাকে জেলে রেখে আমি ভাত খাওয়াচ্ছি, আমার জনগণ ট্যাক্স দিই। আলোচনার বিশেষ অতিথি প্রধান বিচারপতি বলেন, তদন্ত বিচারের প্রাণ, তাই তদন্তকারী প্রতিষ্ঠান হিসেবে দুদককে মামলায় আরও গুরুত্ব দিতে হবে। টাকা হলে সবকিছু সম্ভব, এ ধারণাকে চিরতরে মুছে দেওয়ার জন্য আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, অন্যের দুর্নীতি ধরার পাশাপাশি দুদককেও দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। 2003 সালে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। 2017 সাল থেকে দিবসটি দুদকের আয়োজনে সারা দেশে পালিত হয়ে আসছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মানসিকতার পরিবর্তন করে নারীদের সহযোদ্ধা হিসাবে ভাবার পরামর্শ তার। সকালে বেগম রোকেয়া দিবসে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারী শিক্ষা, নারী অধিকার, পল্লী উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো আমাদের অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যারা সমাজে বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন। বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। এখন নারীরা বিচার বিভাগ, সামরিক ক্ষেত্র, জাতিসংঘ মিশন সহ সকল ক্ষেত্রে যোগ্যতার সাথে কাজ করছে। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তি রক্ষা মিশনে নারীদের কি বেশি চাই, এটা হলো বাস্তবতা। অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে, পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরও ভালো পারে, বেশি পারে, এতে কোনো সন্দেহ নেই। সেটাই প্রমাণ হয়েছে। সেই মায়ের পেটে জন্ম নিতে হবে, বোনের হাত ধরে হাঁটা শেখে, বড় হয়ে স্ত্রীর উপর নির্ভরশীল থাকে, বৃদ্ধ হয়ে গেলে তো কন্যা সন্তানই বেশি দেখে, সেই যত্নটাই বেশি, এটাও তাদের মনে রাখতে হবে। সব বাধা ডিঙিয়ে নারীদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, নারী সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন দরকার। যে জিনিসটা সবথেকে এখন আমাদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা যদিও আইন করে দিয়েছি, শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো বেসরকারি প্রতিষ্ঠান চাকরি দিলে বিশেষ প্রণোদনা দেয়া হবে। কারণ সমাজে কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা দেশের অস্তিত্ব, স্বাধীনতা মানে না, তারাই ভারতকে এখনও শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ভারতের সঙ্গে সুসম্পর্ক শুধু প্রতিবেশী নয়, রাজনৈতিক কারণে প্রয়োজন বলে জানান তিনি। বৃহস্পতিবার ঢাকায় সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর উপলক্ষে মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভায় যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। We seek no more than friendship with proud Bangladeshis. Contrary to what people tell you, a Bangladeshi who stands up and says, I'm Bangladeshi, I'm proud to be Bangladeshi, is a Bangladeshi who is a friend of mine. We need no more friends than that.
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ধর্ম ব্যবসায়ীরা ভারত বাংলাদেশের সুসম্পর্ক নষ্টের ষড়যন্ত্র করছে, তবে তারা কখনো সফল হয়নি। এখনো তাদের এবং তাদের ওই বংশধররা, ওই চিন্তার চেতনার লোকেরা, ওই ধারাবাহিকতায় এখনো সেই অপশক্তি সবসময় আছে, এই মিথ্যাচার করে, অপপ্রচার করে, এই বন্ধুত্বে ফাটল ধরানোর জন্য। বক্তারা দাবি করেন, ভারত বাংলাদেশকে সহযোগিতা না করলে 9 মাসে কখনো দেশ স্বাধীন হতো না। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মহাদুর্জয়ে, দুর্বিপাকে, আমাদের ক্রান্তিকালে ভারতের জনসাধারণ, ভারতের সরকার যে আন্তরিকতা দেখিয়েছেন, এটা কৃতজ্ঞতার সঙ্গে আমরা অবশ্যই মনে রাখি। স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা আর ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধন শেষে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেগম জিয়া কখনো আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি। প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য দায়ী সরকার। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে অতি দ্রুত বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি যে অবশ্যই একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবে, অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের যে জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে আমাদের ঐক্য। আমাদেরকে গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আদালতের সিদ্ধান্ত ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা প্রধানমন্ত্রীর সহানুভূতির প্রমাণ। বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেয় তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে এটা পরবর্তী অ্যাকশনের জন্য যে করণীয় তিনিই করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইসের কথা, আমাদের করণীয় কথা আমাদের কাছে আসে। এদিকে আইডিইবির সম্মেলনের উদ্বোধন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সুবিধা প্রধানমন্ত্রীর সহানুভূতির প্রমাণ। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অশালীন বক্তব্যকে প্রশ্রয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা আলালের বিরুদ্ধে অশালীন বক্তব্য, অশালীন এবং অশোভন বক্তব্য দেওয়ার কারণে যে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রমাণ করেছেন যে তারা অশালীন অশোভন কথাবার্তা তাদের নেতাদের এটিকে প্রশ্রয় দেন। এ সময় মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের নিন্দাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অশালীন কথা যেগুলো বলছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় বিএনপির এমপি হারুনুর রশিদের 5 বছরের দণ্ড বাতিল চেয়ে করা আপিল খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। তার 16 মাসের কারাবাসকে সাজাভোগ বিবেচনা করায় তাকে আর জেলে যেতে হচ্ছে না। তবে তার এমপি থাকা প্রশ্নে দ্বিমত করছেন দুপক্ষের আইনজীবী। 2005 সালে শুল্কমুক্ত সুবিধায় কেনা গাড়ি বিক্রিতে নিয়ম মেনে এমপি হারুনুর রশিদ শুল্ক না দেওয়ায় মামলা করে দুদক। ওই মামলায় 2019 সালে হারুনকে 5 বছর, এনায়েতুর রহমান বাপ্পিকে 2 ও ইশতিয়াক সাদেককে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। বৃহস্পতিবার ওই আপিল খারিজ করে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, এমপি হারুনের কারাগারে থাকার 16 মাস সাজা ভোগ বলে বিবেচিত হবে। এতে তাকে আর জেলে যেতে হবে না। তবে দুদক আইনজীবী বলছেন, এ রায়ে এমপি থাকার যোগ্যতা হারিয়েছেন হারুন। 16 মাসের যেটা সাজা, ওনার সাজা 5 বছর। 5 বছরের সাজার বিরুদ্ধে আপিল খারিজ, সাজা বহাল, সেন্টেন্সটা সার্ভড আউট করছে। আমি মনে করি আমার নিজস্ব আমার আইনি ব্যাখ্যা
সেটা হবে সাবজেক্ট টু জুডিশিয়াল স্ক্রুটিনি। উনি হিট বাই আর্টিকেল 66(2)(d) অফ দি কনস্টিটিউশন। কাজে উনি সংসদ সদস্য হিসেবে ওনা আর থাকার যোগ্য নাই। তবে হারুনের আইনজীবীর দাবি 16 মাস কারাভোগ সাজা হিসেবে বিবেচনা করায় তা 2 বছরের কম, তাই সংসদ সদস্য থাকতে বাধা নেই। যেহেতু 16 মাস সাজা বহাল রয়েছে, তার সংসদ থাকতে বা সংসদ নির্বাচন করতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, সাংবিধানিক কোনো বাধা নাই। কারণ কমপক্ষে 2 বছর সাজা হতে হবে, খাটতে হবে বা 2 বছর সাজা হতে হবে। এছাড়া হারুন অর রশিদকে নির্দোষ দাবি করে সর্বোচ্চ আদালতে আপিল করার কথাও জানিয়েছেন তার আইনজীবী। তিনি সুপ্রিম কোর্ট আপিল করবেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ডিএনএ নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। বুধবার গভীর রাতে খুলনা সুন্দরবন আবাসিক হোটেলের রুমে ঢুকে 11 বছরের মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ ওঠে ডিবির এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও আশপাশের লোকজন এসে আটক করে জাহাঙ্গীরকে। এ ঘটনার জেরে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। যে নারী শিশু নির্যাতনের ঘটনাটা অত্যন্ত সেনসিটিভ বিষয় এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইলেই সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সে প্রক্রিয়ায় বা দিনের অভিযোগের ভিত্তিতে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকায়, যা আসামি ও নির্যাতিতার নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। সর্বশেষ আমরা স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করে আমরা ঢাকায় পাঠাবো ডিএনএ টেস্টের জন্য। আর ভিকটিম নিয়ে আসবে, হয়তো ভিকটিম হলে ভিকটিমেরও স্যাম্পল করব, মিললে তারপরে প্রমাণিত হবে, একটু সময় লাগবে। এরই মধ্যে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে ছাড়পত্র নিয়েছেন ভুক্তভোগী নারী। এসআই জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের মুরাদপুরের চশমাখালে পড়ে নিখোঁজের 3 দিন পর শিশু কামালের মরদেহ উদ্ধার হয়েছে। বেলা 11টার দিকে মুরাদপুরের মির্জাখালে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে শিশুটির বাবা ও সাথে থাকা আরেক শিশু মরদেহটি শনাক্ত করে। বাবার অপেক্ষা ছিল সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার। 3 দিন ফায়ার সার্ভিসের সঙ্গে তিনিও ছিলেন ছেলের সন্ধানে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সেই অপেক্ষার অবসান হয় ঠিকই, তবে সন্তানকে আর জীবিত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে মির্জাখালে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয় কামালকে। এ সময় কামালের মরদেহ শনাক্ত করতে হাজির হয় বন্ধু রাকিবও। আমার ছেলে যে কাপড় আমি পরাই দিচ্ছি, ওই কাপড়ই পাটা দিচ্ছি কি হয় ফুলে অন্যদিকে চোখটু বাড়ি গেছে, কিন্তু ছেলে কিন্তু কামালি। প্রথমে মরদেহ উদ্ধার হলেও বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে শিশুটির বাবা ও বন্ধুর সহায়তা নেয় পুলিশ। তুমি 3 দিন পরে এটা জানলা, 3 দিনের মধ্যে ছিল না তার মানে ছেলের কিনা। তখন তার বাবা এসে শনাক্ত করে যে না, এটাই তারা 3 দিন আগে হারিয়ে যাওয়া ছেলে। মরদেহ শনাক্তের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। ভিডিওতে সে অনুযায়ী আমরা বুঝতে পেরেছি না এটা সেই কামাল, তা আমরা আমাদের উদ্ধার অভিযান এখানে সমাপ্তি করেছি। গত 6 ডিসেম্বর 16 শহর চশমাখালে পড়ে বৃষ্টির পানিতে তলিয়ে যায় 12 বছরের শিশু কামাল উদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের ব্যবসায়িক উন্নতির জন্য নিজেদের সামুদ্রিক জাহাজ ও কন্টেইনার তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার ময়মনসিংহে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। পাশাপাশি স্থানীয় উন্নয়নের জন্য ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে ব্যবসার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ময়মনসিংহ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এতে এ এলাকার ব্যবসায়িক নানা দিক ও সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। ময়মনসিংহ এলাকায় ভালো সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে রাস্তাঘাট ভালো না হওয়ায় পিছিয়ে পড়তে হচ্ছে বলে দাবি এ এলাকার ব্যবসায়ীদের। এখান থেকে গাজীপুর মোড় পর্যন্ত যাবেন মাত্র 1 ঘন্টা। গাজীপুর মোড় থেকে ঢাকা মাত্র 30 কিলোমিটার আমাদের যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা। আপনি গতকালকে এবং গত 10 দিনের পিকচার আমরা জানি
5 ঘন্টাও লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী অতিথি আপনার কাছে অনুরোধ করব যে এই রাস্তার ব্যাপারটা, রাস্তার কাজ সংস্কার কাজ হবে, রাস্তা হবে, কিন্তু মানুষের চলাচলের ব্যবস্থা রাখবে। দেশের টেকসই সমৃদ্ধির জন্য সব খাতের উন্নয়নে পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় ব্যবসায়ীদের বড় জাহাজ ও কন্টেইনার তৈরির তাগিদ দেন তিনি। সিঙ্গাপুর এত ছোট দেশ, হংকং এত ছোট দেশ, কিন্তু তাদের শিপিং লাইনগুলি কত বড়। তো ঠিক তেমনি আমাদেরকে এটা করা উচিত, এবং তার সাথে সাথে এই যে কন্টেনারের একটা বিরাট সুযোগ আছে। কন্টেনার যদি আমরা বানাই, এটারও হিউজ ডিমান্ড আছে, এবং কন্টেনার বানানো খুবই একটা সহজ জিনিস, এটা কোনো রকেট সায়েন্স নাই। 2026 সালে মাতারবাড়ি বন্দর চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ। 2022 সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেলে যাত্রী চলাচল করবে। সকালে অনলাইন ব্রিফিংয়ে কথা জানান প্রকল্প পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, রবিবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেলের চলাচল শুরু হবে। প্রকল্প কাজের সার্বিক অগ্রগতি 72.99%। যানজটের বিড়ম্বনা কমানো ও যাত্রী চলাচল সহজ করতে 2016 সালের 26 জুন শুরু হয় MRT 6 প্রকল্প নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে নির্মাণ হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার উড়াল পথ ও স্টেশন। দ্বিতীয় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশে কাজ শুরু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রকল্প পরিচালক জানান, রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশের সার্বিক কাজের অগ্রগতি প্রায় 73%। এছাড়াও মতিঝিল ও কমলাপুর পর্যন্ত অংশের কাজও চলমান রয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে অংশ, সেটার পূর্ত কাজের অগ্রগতি 71.82%। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি 68.80%। 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করা সম্ভব হবে বলে জানান MAN সিদ্দিক। এজন্য নির্ধারণ করা হচ্ছে যাতায়াত ভাড়া। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের যে প্রথম মেট্রো লাইন আছে, সেই মেট্রো লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের জনসাধারণ চলাচল করতে পারবেন। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসের ভিতরে আমাদের পার্সোনাল টেস্টের জন্য ট্রেনটা আগারগাঁও পর্যন্ত আমরা নিয়ে আসব। যাত্রী পরিবহনের জন্য এরই মধ্যে 8টি ট্রেন সেট দেশে আনা হয়েছে। জানুয়ারির মধ্যে আসবে আরও 2টি ট্রেন সেট। 2023 সালে মতিঝিল ও কমলাপুর পর্যন্ত অংশে মেট্রো রেলে যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 20,464 কোটি টাকার দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 46 ভাগ বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি জানায়, এই বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে নতুন করে প্রায় 29,000 মানুষের কর্মসংস্থান হবে। চলতি অর্থ বছরে 189টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রাসায়নিক শিল্প খাতে। এছাড়া সেবা, প্রকৌশল ও টেক্সটাইল খাতেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চেয়েছেন কৃষি খাতে। সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটার কোচিং স্টাফের সাথে সমালোচনায় নির্বাচকরা। মিনহাজুল আবেদিন নান্নু হুমকিতে রয়েছেন প্রধান নির্বাচকের পদ নিয়েও। তবে ব্যর্থতার কারণে সমালোচনা মেনে নিয়ে নিজের কাজে মন দিতে চান তিনি। বিশ্বাস করেন, আগামী 2 বছরের মধ্যে 3 ফরম্যাটে ধারাবাহিক হতে পারবে দল। 2 মেয়াদে টাইগার ক্রিকেটে প্রধান নির্বাচকের ভূমিকায় মিনহাজুল আবেদিন নান্নু সফল নাকি ব্যর্থ? সমর্থকদের একচেটিয়া ভোট দ্বিতীয়টিতে। সেটি আরো বেশি আলোচিত হয়েছে ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায়। সেখানে দল গঠনে নির্বাচকদের এলোমেলো সিদ্ধান্তের বড় ভূমিকা রয়েছে। টি-20 বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজে সেই এলোমেলো সিদ্ধান্তের পরিমাণ বেড়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের রিপোর্টের উপর নির্ভর করছে নান্নুর ভাগ্য। তবে এসবে কান দিচ্ছেন না প্রধান নির্বাচক। দেশ যখন খারাপ খেলছে, কন্টিনিউয়াস খারাপ খেলছে, সমালোচনা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার সমালোচনাটা ওদেরও বোঝা উচিত। 11 সিলেকশনটা কিন্তু সিলেকশন প্যানেল করে না,
প্লেয়ারগুলোকে আমরা দিচ্ছি, আমরা সবই তো খেলা দেখে সব দিক দিয়ে দেখে কিন্তু আমরা দিচ্ছি, পারফরমেন্স অ্যানালাইসিস করে। টি-20 অথবা টেস্ট, সাম্প্রতিক ফর্ম ভয় জাগানিয়া কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট জানিয়ে চিন্তিত বোর্ড সভাপতি থেকে শুরু করে মাশরাফি তামিমরা। তবে প্রধান নির্বাচকের বিশ্বাস, পরিকল্পনা মতো 2 বছরের মধ্যে 3 ফরম্যাটেই সাফল্যের ধারায় ফিরবে বাংলাদেশ। এখন যেভাবে প্লেয়ারদের যে সুযোগ সুবিধা পাচ্ছে, যেভাবে প্র্যাকটিস হচ্ছে, এখানে ঘুরে দাঁড়ানো কোনো ব্যাপার না। এটার জন্য মেন্টাল টাফনেস দরকার এবং সাহসটা দরকার। এখন যে প্ল্যানগুলি করা হচ্ছে, এই প্ল্যানগুলিতে ইনশাআল্লাহ আমি আশা করি যে আগামী 2 বছরের মধ্যে ক্রিকেটের একটা ভিত্তি আবার স্ট্রংলি হবে। বাজে সময়ে সাকিবকে নিউজিল্যান্ড সফরে চেয়েছিলেন নান্নু, তার না থাকা দলের জন্য বড় ধাক্কা। প্রধান নির্বাচক আশা করছেন সামনের কঠিন চ্যালেঞ্জে সাকিবকে পাবে দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক সেশনে 14 বার ওভারস্টেপিং, একবারই নো বল ডাকা হলো। তাতেই জীবন পেয়ে ওয়ার্নারের 94 রান। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে সব বিতর্ক যেন বেন স্টোকসকে ঘিরে। প্রশ্নের মুখে অনফিল্ড আম্পায়ারদের ভূমিকা। অবাক করা খবর, ফ্রন্ট ফুট চেক করতে যে প্রযুক্তির ব্যবহার হয় তাও নাকি নষ্ট। সব মিলিয়ে অ্যাশেজে নো বল কাণ্ডে তোলপাড় চলছে। ওভারের চতুর্থ বলে ওয়ার্নার বোল্ড, স্টোকসের উৎসব নেই। ওভার স্টেপিং এ অস্বস্তি তার, জীবন পেয়ে গেছেন ওয়ার্নার। পরপরই রিপ্লেতে পরিষ্কার, আগের 3টি বলেও একই অবস্থা ছিল স্টোকসের, কিন্তু আম্পায়ারের চোখ এড়িয়ে গেছে। একটি নো বল ধরতে না পারায় ব্যর্থতা, সেখানে টেস্টে তাও এক সেশনেই একজনের 14 বার ওভার স্টেপের ঘটনা রহস্যজনক নয় কি? আবার সেসব আম্পায়ারদের চোখেও ধরা পড়ল না, অস্বাভাবিক নিঃসন্দেহে। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, চ্যানেল 7 বিষয়টি তুলে ধরেছে। Ben Stokes' bowled from both ends. The onus is now on the on-field umpire to make these calls. আইসিসির নির্দেশনা অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি বলে বোলারের ফ্রন্ট ফুটের অবস্থান দেখার দায়িত্ব থার্ড আম্পায়ারের, কিন্তু যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই যখন নষ্ট, তখন কি আর করা? সব মিলিয়ে এত ভুলের দায় কে নেবে? অনফিল্ড আম্পায়ারদের ভূমিকাও যে প্রশ্নবিদ্ধ। Because we hadn't been told as a broadcaster about the technology not being there. ফ্রন্ট ফুট নো বল কিনা সেটার জন্য টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেটা নাকি কাজ করছে না। ইংল্যান্ড 18টা নো বল করেছে, এটার মধ্যে একটাই ডাকা হয়েছে। অনফিল্ড আম্পায়ার তাহলে কি করলো? এটা চিন্তার বিষয়, অবশ্যই দুঃখজনক। প্রথম বলেই যদি ওভার স্টেপিং নিশ্চিত হয় তাহলে বোলার তার রান আপ শুধরে নেয়। এখানে যেটা ধরা পড়েনি, এ কারণেই স্টোকস বারে বারেই নো বল করেছে। এটা অবশ্যই চিন্তার কোনো কারণ নয়। নট আউট 112তে দ্বিতীয় দিনের মধ্যমণি ট্রাভিস হেড 196 রানের লিড নিয়ে টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া, কিন্তু ওসব ছাপিয়ে শিরোনাম স্টোকসের নোবল বিতর্ক। সেখানে বিকল্প প্রযুক্তি, আম্পায়ারদের দায় এড়ানোর সুযোগ কই? সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।